হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সোর্সেস অফ নলেজ, এখান থেকে ডিডাকশন, এই যে জায়গাটি রয়েছে। এর আগের দিনে কিন্তু সোর্সেস অফ নলেজ থেকে দুখানা টপিক কিন্তু আমি যদি খুব বেশি ভুল না হই সেটা আমি আলোচনা করে দিয়েছি। চ্যানেল কিন্তু তোমরা ভিজিট করতে পারো, চ্যানেলে কিন্তু ভিডিওস গুলো রয়েছে। তো আজকে আমরা আলোচনা করছি এই জায়গাটি নিয়ে, ডিডাকশন বা নিগমন পদ্ধতি নিয়ে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি আমরা দেখে নিচ্ছি যে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তো এই ক্ষেত্রে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস আমাদের কিন্তু এখনো চলছে। এছাড়া কোর্স ফির যে বিষয়টা রয়েছে, দেখো 1199 টাকা রয়েছে মেজর স্টুডেন্টসদের, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 699 টাকা। এই হচ্ছে কিন্তু পুরো কোর্স ফি, ঠিক আছে। এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, তোমরা চাইলে কিন্তু সেটা একবার ভিজিট করে নিতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে সোর্সেস অফ নলেজ, ঠিক আছে, সোর্সেস অফ নলেজ থেকে আজকে আমরা ডিডাকশন বা নিগমন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। এইবারে দেখো কি বলা হচ্ছে যে জ্ঞান অর্জনের কিন্তু অনেক ধরনের সোর্সেস রয়েছে, যার মধ্যে থেকে আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে নিগমন পদ্ধতি। এটা কিন্তু বলতে পারি যে খুব পুরনো বা খুব প্রাচীন একটা কিন্তু পদ্ধতি, এবং যেটা বলা হচ্ছে যে একটা যুক্তি নির্ভর প্রক্রিয়া, যেখানে কি হচ্ছে সাধারণ বা সর্বজনীন নীতির থেকে সেটা কিন্তু নির্দিষ্ট বা বিশেষ সিদ্ধান্তর দিকে নির্ণয় করা যাচ্ছে, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, এখানে চিন্তার যে গতি সেটা ওপরের স্তর থেকে নিচের স্তরের দিকে এগিয়ে যায় এবং সাধারণ থেকে বিশেষের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই যে পুরো যে পদ্ধতিটা রয়েছে, যেটা কিন্তু বলা হচ্ছে যে যুক্তি নির্ভর পদ্ধতি, তো এই যে যুক্তির যখন প্রত্যেকটা ধাপকে আমরা অনুসরণ করব, তখন কিন্তু এখান থেকে যে সিদ্ধান্তের যে সত্যতা রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব, ঠিক আছে। এরপরে দেখো ডিডাকশন পদ্ধতির একটি উদাহরণ যদি দেই, তাহলে দেখো যে সব মানুষ মরণশীল। তাহলে এখানে কি বলছে, রাম একজন মানুষ, সুতরাং রাম মরণশীল। এখানে প্রথম দুটো বাক্য থেকে তৃতীয় বাক্যটি যৌক্তিকভাবে বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো এই ধরনের যে যুক্তি, এই যে জায়গাগুলো রয়েছে, যা যুক্তিবিদ্যার কিন্তু একটা মৌলিক কাঠামো, এবং এই যে পুরো যে প্রসেসটা, এই পদ্ধতির মাধ্যমে আমরা নিশ্চিত এবং নির্ভুল জ্ঞান কিন্তু লাভ করতে পারি। কারণ যুক্তি কিন্তু এখানটায় রয়েছে, লজিক কিন্তু এখানটায় রয়েছে, যেটা কিন্তু কঠোর নিয়ম মেনে চলে। ডিডাকশন পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো যে এটি সবসময় নিশ্চিততা প্রদান করে। এখানে কোনো নতুন তথ্য আবিষ্কার কিন্তু করা হচ্ছে না, বরং আগের থেকে যেটা রয়েছে বা আগের থেকে যেই কি বলবো যে ইনফরমেশন তোমাকে দেওয়া হয়েছে, বা সেই জানা তথ্যকে বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে কিন্তু পৌঁছানো হয়। তাই একে কখনো কখনো কিন্তু অ্যানালাইসিস বেসড রিজনিংও বলা হয়। তো এই পদ্ধতি বিশেষ করে গণিত, যুক্তিবিদ্যা এবং দর্শনে ব্যাপকভাবে সাহায্য করে, যেখানে নির্ভুলতা এবং সঠিকতা এইগুলো কিন্তু অবশ্যই এখানে দেখতে পাওয়া যায়। তবে ডিডাকশন পদ্ধতির যেমন দেখো ভালো দিক দেখলাম, তেমন কিন্তু তার কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন কি সম্পূর্ণভাবে নির্ভর করে প্রাথমিক প্রস্তাবনার উপর, যেটা আমরা এই স্লাইডটাই কিন্তু দেখে এসেছি, ঠিক আছে। তো যদি সেই প্রস্তাবনাগুলো ভুল হয় তাহলে কি হবে, যেহেতু ওটার উপর বেস করে আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, আমাদের কিন্তু ওই যে প্রথমের যে তথ্যটা সেটা যদি ভুল হয় তাহলে পরবর্তী তথ্যগুলোও কিন্তু আমাদের ভুল হবে। দ্বিতীয়ত, এটি নতুন জ্ঞান সৃষ্টি করতে খুব একটা সক্ষম নয়, কারণ এটি শুধু বিদ্যমান জ্ঞানকেই ব্যাখ্যা করে, নতুন করে কিন্তু কিছু এখানে হচ্ছে না। তৃতীয়ত, বাস্তব জীবনের যে জটিল পরিস্থিতি সেটা সবসময় এই পদ্ধতি প্রয়োগ করা কিন্তু সহজ হয়ে দাঁড়ায় না, কারণ বাস্তবতা অনেক সময় কিন্তু অনিশ্চিত হয়, বা সেটা অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গাটা একটা সীমাবদ্ধতা রয়েছে। এছাড়াও দেখো কি বলা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে যদি ডিডাকশন পদ্ধতির আমরা কথা বলি, তাহলে শিক্ষকরা সাধারণত কিন্তু এই যে নীতি বা সূত্র এটা প্রথমেই ব্যাখ্যা করেন, তারপর উদাহরণের মাধ্যমে সেটা স্পষ্ট করেন। তাই তো এই জায়গাগুলো আমরা মোটামুটি দেখেছি যে ডিডাকশন পদ্ধতিটাকে কি করে পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে কাজে লাগানো যায়। যে দেখো এখানে কি বলা হচ্ছে যে প্রথমেই নীতি বা সূত্র যেটা রয়েছে সেটাকে একটুখানি ব্যাখ্যা করলেন, তারপরে কিন্তু সেই রিলেটেড যে এক্সাম্পলস গুলো রয়েছে সেইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেন। এতে কি হয় যে যখন আমি এক্সাম্পল দিচ্ছি বা নীতিটাকে সবার প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি, সেটা কিন্তু বাচ্চাদের বুঝতে অনেকটা ইজি হয়, ঠিক আছে। যেমন দেখো যে গণিতে কোনো সূত্র আগে শেখানো হয়, তারপর সেই সূত্র প্রয়োগ করে কোনো একটা সমস্যার সমাধান করতে দেওয়া হয়। মনে করো যে আগেই যে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা তুমি সলভ করবে কি দিয়ে, তার জন্য একটা ফর্মুলা লাগবে, কিন্তু ফর্মুলা তোমাকে আমি শুরুতে শেখাচ্ছি না, তাহলে এখানটায় কিন্তু একটুখানি প্রবলেম তৈরি হবে। কিন্তু এটার পরিবর্তে যদি প্রথমেই আমি ফর্মুলা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেন যদি বলা হয় যে এই
ফর্মুলার উপরে বেস করে তোমাকে এটা সলভ করতে হবে, তখন কিন্তু সেটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো এটাই কিন্তু শিক্ষাক্ষেত্রে ডিডাকশন পদ্ধতির প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিওটা একটু ভালো করে দেখলে আর কিছু না হোক কনসেপ্টটুকু কিন্তু ক্লিয়ার করতে পারবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।